নো নিউ ট্রায়াল ফর ইমপ্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ এভিডেন্স। 1872 সালের এভিডেন্স অ্যাক্টের এই বিধান প্রযোজ্য ক সকল বিচারিক কার্যধারায়, খ কেবল ফৌজদারি কার্যধারায়, গ প্রশাসনিক কার্যধারায়, ঘ কেবল দেওয়ানি কার্যধারায়। উত্তর ক সকল বিচারিক কার্যধারায়। এভিডেন্স অ্যাক্টের সর্বশেষ ধারা তথা 167 ধারায় বলা হয়েছে, কোনো আদালতে যদি এমন আপত্তি উত্থাপন করা হয় যে আদালত অন্যায্যভাবে কোনো সাক্ষ্য গ্রহণ করেছে কিংবা প্রত্যাখ্যান করেছে, সেক্ষেত্রে এরূপ আপত্তি উত্থাপনের পর আদালতের নিকট যদি এরূপ পরিলক্ষিত হয় যে গৃহীত যে সাক্ষ্য সম্পর্কে আপত্তি উত্থাপন করা হয়েছে সেই সাক্ষ্য ছাড়াও সিদ্ধান্তকে সঠিক প্রমাণের জন্য মামলায় আরও পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ রয়েছে, অথবা যে সাক্ষ্য প্রত্যাখ্যান করা হয়েছে বলে আপত্তি উত্থাপন করা হয়েছে তা যদি গ্রহণ করাও হয়, তাতেও আদালত যে সিদ্ধান্তে উপনীত হয়েছে সেই সিদ্ধান্তের কোনো প্রকার পার্থক্য হবে না, সেক্ষেত্রে এমন আপত্তি কোনো মামলার পুনর্বিবেচনার বা সিদ্ধান্ত পরিবর্তনের কারণ বলে বিবেচিত হবে না। এভিডেন্স অ্যাক্টের এই বিধানটি সকল জুডিশিয়াল প্রসিডিং বা বিচারিক কার্যধারায় প্রযোজ্য। 1872 সালের এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়? ক বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, খ আর্জি, গ সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট রিপোর্ট, ঘ জন্ম সনদ। উত্তর ক বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি। পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিলের সংজ্ঞা প্রদান করা হয়নি 1872 সালের এভিডেন্স অ্যাক্টে, তবে আইনটির 74 ধারায় কতগুলো দলিলকে পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল হিসেবে সাব্যস্ত করা হয়েছে। উক্ত দলিলগুলো হল, প্রথমত সভরেন অথরিটি বা সার্বভৌম কর্তৃপক্ষের কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল, দ্বিতীয়ত সরকারি প্রতিষ্ঠানসমূহ ও ট্রাইব্যুনাল সমূহের কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল, তৃতীয়ত বাংলাদেশ বা কমনওয়েলথভুক্ত কোনো দেশ কিংবা অন্য কোনো দেশের আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের কোনো সরকারি কর্মকর্তার কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল, এবং চতুর্থত বাংলাদেশের সরকারি রেকর্ড বা নথিতে সংরক্ষিত ব্যক্তিগত দলিল। সেই মোতাবেক দেখা যায়, আলোচ্য প্রশ্নটির খ নং বিকল্পে বর্ণিত আর্জি, গ নং বিকল্পে বর্ণিত সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট রিপোর্ট এবং ঘ নং বিকল্পে বর্ণিত জন্ম সনদ পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল। তবে ক নং বিকল্পে বর্ণিত বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল নয়। এই প্রসঙ্গে গভর্নমেন্ট অফ বেঙ্গল ভার্সেস শান্তিরাম মণ্ডল মামলায় বলা হয়েছে, স্টেটমেন্টস রেকর্ডেড বাই এ ম্যাজিস্ট্রেট ইন আ ডিপার্টমেন্টাল ইনকোয়ারি আর নট পাবলিক ডকুমেন্টস। অ্যাজ সাচ, ইনকোয়ারি ইজ নট আ জুডিশিয়াল ওয়ান। অর্থাৎ ডিপার্টমেন্টাল ইনকোয়ারি জুডিশিয়াল বা বিচারিক কার্য নয়, বিধায় এরূপ ইনকোয়ারিকালে একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত জবানবন্দি বা বিবৃতি পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল হিসেবে গণ্য হবে না। একইভাবে ফৌজদারি মামলার তদন্তকালে একজন পুলিশ অফিসার কর্তৃক রেকর্ডকৃত সাক্ষীদের জবানবন্দি বা বিবৃতিও পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল হিসেবে গণ্য হবে না। 1872 সালের এভিডেন্স অ্যাক্টের 28 ধারা অনুযায়ী প্রতিশ্রুতি, ভীতি ও প্রলোভনজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি ক প্রাসঙ্গিক, খ বেআইনি, গ অগ্রহণযোগ্য, ঘ অপ্রাসঙ্গিক। উত্তর ক প্রাসঙ্গিক। এভিডেন্স অ্যাক্টের 24 ধারায় বলা হয়েছে, ইন্ডিসমেন্ট, থ্রেট অর প্রমিস তথা প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতির মাধ্যমে যদি কোনো কনফেশন বা স্বীকারোক্তি আদায় করা হয়, তাহলে এরূপ স্বীকারোক্তি ফৌজদারি মামলায় রিলিভেন্ট বা প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে না। তবে 28 ধারায় বলা হয়েছে, 24 ধারায় যে স্বীকারোক্তির কথা বলা হয়েছে তা যদি প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে রিমুভড বা অপসারিত হওয়ার পর করা হয়েছে বলে আদালত মনে করে, তাহলে এরূপ কনফেশন বা স্বীকারোক্তি রিলিভেন্ট বা প্রাসঙ্গিক হবে। নিজ সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, এই নীতির ব্যতিক্রম 1872 সালের এভিডেন্স অ্যাক্টের কোন ধারায় বর্ণিত আছে? ক 156, খ 151, গ 154, ঘ 152। উত্তর গ 154। এভিডেন্স অ্যাক্টের 141 ধারায় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা প্রদান করা হয়েছে, যেখানে বলা হয়েছে, প্রশ্নকারী কোনো প্রশ্নের যে উত্তর পাওয়ার প্রত্যাশা করেন, প্রশ্নের মধ্যেই তার সাজেশন বা ইঙ্গিত দেওয়া হলে সেই প্রশ্নকে বলা হয় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন।
এভিডেন্স অ্যাক্টের ১৪২ ধারা বলা হয়েছে, বিরুদ্ধপক্ষ আপত্তি উত্থাপন করলে জবানবন্দি গ্রহণ বা পুনঃপরীক্ষার সময় আদালতের অনুমতি ব্যতীত সাক্ষী আহ্বানকারী পক্ষ তার নিজের সাক্ষীকে লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে না। তবে এই নীতিটির ব্যতিক্রম বিধান সন্নিবেশিত করা হয়েছে ১৫৪ ধারায়, যেখানে বলা হয়েছে নিজের সাক্ষী যখন হোস্টাইল বা বৈরী বা শত্রুভাবাপন্ন হয়ে যায়, অর্থাৎ নিজের সাক্ষী যখন বিরুদ্ধ পক্ষের অনুকূলে সাক্ষ্য প্রদান করে, তখন আদালতের অনুমতিক্রমে সাক্ষী আহ্বানকারী পক্ষ তার নিজ সাক্ষীকেও জেরা করতে পারে এবং বিরুদ্ধ পক্ষ জেরার সময় একজন সাক্ষীকে যে প্রশ্নগুলো করতে পারে, আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কোনো ব্যক্তিকে তার নিজ সাক্ষীকে এরূপ যে কোনো প্রশ্ন করার অনুমতি প্রদান করতে পারে। ধারাটিতে ব্যবহৃত যে কোনো প্রশ্ন অভিব্যক্তিটির দ্বারা লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্নকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, কেননা কেবলমাত্র জেরার সময় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। ১৮৭২ সালের এভিডেন্স অ্যাক্টের কোন ধারায় সাক্ষীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে? ক ১০৭, খ ৯১, গ ১০১, ঘ ১২০। উত্তর ঘ ১২০। সাক্ষীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে এভিডেন্স অ্যাক্টের ১১৮, ১১৯ ও ১২০ ধারায়। হু মে টেস্টিফাই শিরোনামে ১১৮ ধারায় বলা হয়েছে, যদি কোনো সাক্ষী তার অল্প বয়সের কারণে, অতিবার্ধক্যের কারণে, শারীরিক বা মানসিক রোগে ভোগার কারণে অথবা এই প্রকারের অন্য কোনো কারণে যদি তাকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে অক্ষম না হয়, অথবা যদি এই সকল প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম না হয়, তাহলে সকল ব্যক্তি আদালতের নিকট উপযুক্ত সাক্ষী হিসেবে গণ্য হবে। ধারাটিতে আরও বলা হয়েছে, জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা তার যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হলে লিউনাটিক বা পাগল বা উন্মাদ ব্যক্তিও যোগ্য বা উপযুক্ত সাক্ষী বলে বিবেচিত হবে। এছাড়া ১১৯ ধারায় বলা হয়েছে, যদি কোনো ডাম্প উইটনেস বা বোবা সাক্ষীর সাক্ষ্য প্রকাশ্য আদালতে অন্য কোনো উপায়ে, যেমন লিখিত বা সংকেতের মাধ্যমে বোঝানো যায়, তাহলে বোবা সাক্ষীও যোগ্য বা উপযুক্ত সাক্ষী বলে গণ্য হবে। আর ১২০ ধারায় বলা হয়েছে, সকল প্রকার দেওয়ানি কার্যধারায় মামলার পক্ষগণ এবং মামলার কোনো পক্ষের স্বামী ও স্ত্রী যোগ্য সাক্ষী বলে গণ্য হবে। আর কারো বিরুদ্ধে চলমান ফৌজদারি কার্যধারায় উক্ত ব্যক্তির স্বামী বা স্ত্রী একজন যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে। আলোচ্য প্রশ্নে যেহেতু এই তিনটি ধারার মধ্যে কেবলমাত্র ঘ নং বিকল্পে ১২০ ধারা উল্লেখ করা হয়েছে, সেহেতু প্রশ্নটির উত্তর হবে ঘ ১২০ ধারা। ১৮৭২ সালের এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী মোক্তারনামার সম্পাদন বিষয়ে আদালত ক কোনো অনুমান করবে না, খ অবশ্যই অনুমান করবে, গ চূড়ান্ত প্রমাণিত বিবেচনা করবে, ঘ অনুমান করতে পারে। উত্তর খ অবশ্যই অনুমান করবে। এভিডেন্স অ্যাক্টে কিছু ফ্যাক্ট বা বিষয়ে আদালত শ্যাল প্রিজিউম বা অবশ্যই অনুমান করবে, আবার কিছু ফ্যাক্ট বা বিষয়ে আদালত মে প্রিজিউম বা অনুমান করতে পারে মর্মে বিধান করা হয়েছে। আইনটির ৪ ধারায় প্রদান করা হয়েছে শ্যাল প্রিজিউম এবং মে প্রিজিউম অভিব্যক্তি দুইটির সংজ্ঞা। যেখানে শ্যাল প্রিজিউম বা অবশ্যই অনুমান করবে অভিব্যক্তিটির বিষয়ে বলা হয়েছে, যেখানে এই আইন মোতাবেক কোনো ফ্যাক্ট বা বিষয়ে আদালত অবশ্যই অনুমান করবে বলে নির্দেশ করা হয়েছে, সেখানে এমন ফ্যাক্ট বা বিষয় ডিসপ্রুভড বা অপ্রমাণিত না হওয়া পর্যন্ত সেটিকে প্রুভড বা প্রমাণিত বলে ধরে নিতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা সম্পর্কে আদালতের প্রিজাম্পশন বা অনুমানের বিষয়ে আইনটির ৮৫ ধারায় বলা হয়েছে, কোনো নোটারি পাবলিক বা কোনো আদালত, বিচারক, ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ কাউন্সিল বা ভাইস কাউন্সিল বা সরকারের প্রতিনিধির সম্মুখে সম্পাদিত এবং এমন কারো দ্বারা অনুমোদিত কোনো দলিলকে আমোক্তারনামা দলিল হিসেবে বিবেচনা করার জন্য উপস্থাপন করা হলে তা অনুরূপভাবে সম্পাদিত ও অনুমোদিত হয়েছে বলে আদালত শ্যাল প্রিজিউম বা অবশ্যই অনুমান করবে। সুতরাং আলোচ্য প্রশ্নটির উত্তর হবে খ নং বিকল্পে বর্ণিত অবশ্যই অনুমান করবে। ১৮৭২ সালের এভিডেন্স অ্যাক্ট অনুসারে কোনটি ইলেকট্রনিক রেকর্ড নয়? ক ডিএনএ ডাটা, খ সিসিটিভি ফুটেজ, গ ড্রোন ডাটা, ঘ সফট ডাটা। উত্তর ক ডিএনএ ডাটা। এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 এর মাধ্যমে সংশোধনপূর্বক এভিডেন্স অ্যাক্টের ৩ ধারায় ইন্টারপ্রিটেশন ক্লজে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ডের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে। উক্ত সংজ্ঞা মতে ম্যাগনেটিক বা ইলেকট্রোম্যাগনেটিক, অপটিক্যাল, কম্পিউটার মেমোরি, মাইক্রোফিল্ম, কম্পিউটার উপজাত মাইক্রোফিশ,
যার মধ্যে অডিও ভিডিও ডিজিটাল ভার্সেটাল ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্ক তথা ডিভিডি, ক্লোজড সার্কিট টেলিভিশন তথা সিসিটিভি রেকর্ড, ড্রোন ডাটা, সেলফোন রেকর্ড, হার্ডওয়্যার ও সফটওয়্যার অন্তর্ভুক্ত। অথবা 2018 সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সংজ্ঞায়িত অন্য যে কোনো ডিভাইস উদ্ভূত, প্রস্তুতকৃত, প্রেরিত, গৃহীত বা সংরক্ষিত যে কোনো রেকর্ড, ডাটা বা তথ্যকে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড বলে বোঝাবে। এই সংজ্ঞা থেকে দেখা যায় আলোচ্য প্রশ্নের ক নং বিকল্পে বর্ণিত ডিএনএ ডাটা ইলেকট্রনিক রেকর্ডের অন্তর্ভুক্ত নয়, তবে খ, গ ও ঘ নং বিকল্পে বর্ণিত যথাক্রমে সিসিটিভি ফুটেজ, ড্রোন ডাটা ও সফট ডাটা ইলেকট্রনিক রেকর্ডের অন্তর্ভুক্ত। 1872 সালের এভিডেন্স অ্যাক্ট অনুসারে স্বীকৃতি হল স্বীকৃত বিষয় সম্পর্কে ক চূড়ান্ত প্রমাণ নয়, খ চূড়ান্ত প্রমাণ, গ প্রামাণ্য নয়, ঘ সাধারণ প্রমাণ। উত্তর ক চূড়ান্ত প্রমাণ নয়। এভিডেন্স অ্যাক্টে 17 থেকে 31 ধারায় অ্যাডমিশনস বা স্বীকৃতি সম্পর্কিত বিধানাবলীর উল্লেখ করা হয়েছে। 17 ধারা মোতাবেক অ্যাডমিশন বা স্বীকৃতি হচ্ছে যে কোনো ব্যক্তি কর্তৃক পূর্ববর্তী কোনো এক পরিস্থিতিতে কৃত মৌখিক বা লিখিত এমন বিবৃতি যা কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ে কোনো ইনফারেন্স বা অনুমানের ইঙ্গিত করে। তার মানে হচ্ছে অ্যাডমিশন বা স্বীকৃতি কেবলমাত্র কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ে কেবলমাত্র কোনো ইনফারেন্স বা অনুমানের ইঙ্গিত করে এবং এটি কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ নয়, কেননা স্বীকৃতিদাতা পরবর্তী সময়ে এরূপ দেখাতে বা প্রমাণ করতে পারে যে তিনি ভুলবশত বা ভুল ধারণা কিংবা ভুল হিসাবের কারণে এমন স্বীকৃতি প্রদান করেছিলেন। এই বিষয়টিকেই স্থান দেওয়া হয়েছে 31 ধারায়, যেখানে বলা হয়েছে অ্যাডমিশনস আর নট কনক্লুসিভ প্রুফ অফ দ্য ম্যাটার্স অ্যাডমিটেড, অর্থাৎ স্বীকৃত কোনো বিষয়ে উক্ত স্বীকৃতি কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ নয়, তবে তা 115 ধারার অধীন স্টপল বা স্বীকৃতির বাধা হিসেবে কাজ করতে পারে। ফিডিং দ্য গ্র্যান্ট বাই স্টপল নীতিটি 1872 সালের এভিডেন্স অ্যাক্টের কোন ধারার সাথে সম্পর্কিত? ক 117, খ 114, গ 118, ঘ 115। উত্তর ঘ 115। স্টপল শব্দটি এসেছে ওল্ড ফ্রেঞ্চ শব্দ এস্টোপাইল থেকে, যার অর্থ হচ্ছে স্টপার বা নিবারণকারী। একজন ব্যক্তির পূর্বের কোনো কার্যজনিত কারণে পরবর্তীকালে উক্ত কার্যকে অস্বীকার করা থেকে উক্ত ব্যক্তিকে নিবারণ করা বা বাধা দেওয়ার নীতিকে বলা হয় স্টপল বা ফিডিং দ্য গ্র্যান্ট বাই স্টপল। নিবারণমূলক এই নীতিটিকে স্থান দেওয়া হয়েছে এভিডেন্স অ্যাক্টের 115 ধারায় এবং ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্টের 43 ধারায়। এভিডেন্স অ্যাক্টের 115 ধারায় বলা হয়েছে যখন কোনো ব্যক্তি তার ঘোষণা, কার্য বা কার্যবিরতির দ্বারা ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে কোনো কিছুকে সত্য বলে বিশ্বাস করায় বা বিশ্বাস করানোর সুযোগ দেয় এবং উক্ত বিশ্বাসের উপর ভিত্তি করে কার্য করতে দেয়, সেক্ষেত্রে পরবর্তীকালে এরূপ পক্ষদের মধ্যকার কোনো মামলায় উক্ত ব্যক্তি সেই বিষয়টির সত্যতা অস্বীকার করতে পারবে না। ধারাটিতে প্রদত্ত উদাহরণে বলা হয়েছে ক ইচ্ছাকৃতভাবে ও মিথ্যাভাবে খকে বিশ্বাস করায় যে সে একটি জমির মালিক এবং তদ্বারা ক খকে উক্ত জমি ক্রয় ও তার মূল্য পরিশোধ করতে প্রলুব্ধ করে। তদনুযায়ী খ উক্ত জমি ক্রয় করে, যদিও খকে প্রলুব্ধ করা কিংবা জমিটি বিক্রয়ের সময় ক উক্ত জমিটির মালিক বা সত্যবান ছিল না। পরবর্তীকালে ক উক্ত সম্পত্তিটির মালিক হয়। মালিক হওয়ার পর ক বিক্রয় চুক্তিটি এই যুক্তিতে বাতিল করার চেষ্টা করে যে বিক্রয়ের সময় উক্ত জমিতে তার সত্ত্ব ছিল না। এক্ষেত্রে জমিটি বিক্রয়ের সময় ক এর উক্ত জমিতে সত্ত্ব ছিল না। এই বিষয়টি ককে আর প্রমাণ করার সুযোগ দেওয়া হবে না। এভিডেন্স অ্যাক্ট এবং ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্টে সন্নিবেশিত এই নীতিটিকেই বলা হয় স্টপল বা ফিডিং দ্য গ্র্যান্ট বাই স্টপল। 1872 সালের এভিডেন্স অ্যাক্টের কোন ধারা মতে বিচারক নিজ গোচরে আসা কোনো বিষয়ে ঊর্ধ্বতন আদালতের আদেশ ব্যতীত উত্তর দিতে বাধ্য নন? ক 121, খ 127, গ 119, ঘ 133। উত্তর ক 121। এভিডেন্স অ্যাক্টের 121 ধারায় বলা হয়েছে কোনো জজ বা ম্যাজিস্ট্রেট যে আদালতের অধীন সেই আদালতের বিশেষ আদেশ ব্যতীত জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে আদালতে স্বীয় আচরণ সম্পর্কে অথবা আদালতে তার গোচরে এসেছে এমন কোনো বিষয় সম্পর্কে জজ বা ম্যাজিস্ট্রেটকে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যাবে না। উদাহরণস্বরূপ দায়রা আদালতে বিচারাধীন মামলায় ক দাবি করে যে
ম্যাজিস্ট্রেট খ কর্তৃক বেআইনিভাবে একটি স্বীকারোক্তি রেকর্ড করা হয়েছে। এখানে যেহেতু ম্যাজিস্ট্রেট হিসেবে আদালতে খ এর দায়িত্ব পালনকালের আচরণ সম্পর্কে বলা হয়েছে, সেহেতু ঊর্ধ্বতন কোনো আদালতের বিশেষ আদেশ ব্যতীত খকে এই বিষয়ক কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যাবে না। তবে জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত থাকাকালে তার উপস্থিতিতে সংঘটিত অন্য সকল ঘটনা সম্পর্কে জজ বা ম্যাজিস্ট্রেটকে সাক্ষী হিসেবে পরীক্ষা করা যেতে পারে। উদাহরণস্বরূপ, খ দায়রা আদালতের একজন বিচারক খ এর আদালতে ক এর বিচার চলা অবস্থায় ক একজন পুলিশ অফিসারকে খুনের চেষ্টা করে। এই অপরাধটি যেহেতু খ এর উপস্থিতিতে সংঘটিত হয়েছে, সেহেতু এই ঘটনায় বিচারক খকে সাক্ষী হিসেবে পরীক্ষা করা যাবে। প্লি অফ অ্যালিবাই প্রমাণের দায়িত্ব: ক পুলিশের, খ সাক্ষীর, গ আসামির, ঘ ফরিয়াদের। উত্তর গ আসামির। অ্যালিবাই একটি ল্যাটিন শব্দ যার ইংরেজি শব্দ হচ্ছে এলসওয়্যার, বাংলা যার অর্থ দাঁড়ায় অন্যত্র। প্লি অফ অ্যালিবাই বা অন্যত্র থাকার অজুহাত এর মাধ্যমে এটা বোঝানো হয় যে কোনো ব্যক্তি বর্ণিত ঘটনার সময় অন্য স্থানে অবস্থান করছিল, যার কারণে উক্ত ব্যক্তির পক্ষে অপরাধটি সংঘটন করা কোনোভাবেই সম্ভব ছিল না। অ্যালিবাইয়ের এরূপ দাবিকে এভিডেন্স অ্যাক্টের 11 ধারায় রিলিভেন্ট ফ্যাক্ট বা প্রাসঙ্গিক বিষয় হিসেবে গণ্য করা হয়েছে। তবে এরূপ দাবি প্রমাণের দায়িত্বকার সে বিষয়ে বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু পার্টিকুলার ফ্যাক্ট তথা নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব শিরোনামে 103 ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি কোনো পার্টিকুলার ফ্যাক্ট বা নির্দিষ্ট বিষয়ের অস্তিত্ব সম্পর্কে আদালতকে বিশ্বাস করাতে চায়, সেক্ষেত্রে উক্ত নির্দিষ্ট বিষয়টি প্রমাণের দায়িত্ব উক্ত ব্যক্তির উপরই বর্তায়। উদাহরণস্বরূপ, ক আদালতকে এটা বিশ্বাস করাতে চায় যে সে ঘটনার সময় মামলায় বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত ছিল না, বরং ওই সময় সে তার কর্মস্থলে উপস্থিত ছিল। ক যে ঘটনার সময় তার কর্মস্থলে উপস্থিত ছিল, এই পার্টিকুলার ফ্যাক্ট বা নির্দিষ্ট বিষয়টি প্রমাণ করতে হবে ককেই। সাক্ষীকে বিরক্তি উদ্রেককারী প্রশ্ন করা হতে কে নিষেধ করতে পারে? ক সাক্ষী নিজেই, খ আইনজীবী, গ আদালত, ঘ উপরের সকলেই। উত্তর গ আদালত। ইনডিসেন্ট অ্যান্ড স্ক্যান্ডালাস কোশ্চেন তথা অশালীন ও কলঙ্কজনক প্রশ্ন সম্পর্কে বলা হয়েছে এভিডেন্স অ্যাক্টের 151 ধারায়, যেখানে বলা হয়েছে যদিও আদালতের নিকট এমন প্রশ্নের কিছু গুরুত্ব থাকে, তথাপি আদালত অশালীন বা কলঙ্কজনক বিবেচনায় এই প্রকারের প্রশ্ন করার ক্ষেত্রে ফরবিড বা নিষেধ করতে পারে। তবে এমন প্রশ্ন যদি বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত হয় অথবা বিচার্য বিষয়ের অস্তিত্ব নিরূপণের জন্য আবশ্যক হয়, সেক্ষেত্রে এমন অশালীন প্রশ্ন করার ক্ষেত্রে আদালত বাধাদান করবে না। 1872 সালের এভিডেন্স অ্যাক্টের 63 ধারা অনুযায়ী কোনটি সেকেন্ডারি এভিডেন্স নয়? ক সইমোহর নকল, খ মূল দলিলের কার্বন কপি, গ দলিলের প্রত্যক্ষদর্শীর মৌখিক বিবরণ, ঘ মূল দলিলের প্রত্যয়িত ফটোকপি। উত্তর খ মূল দলিলের কার্বন কপি। এভিডেন্স অ্যাক্টের 63 ধারায় বিধৃত করা হয়েছে সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে, যেখানে বলা হয়েছে সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য বলতে বোঝাবে ও অন্তর্ভুক্ত করবে প্রথমত 76 ধারা মোতাবেক প্রদত্ত সরকারি দলিলের সার্টিফাইড কপি বা সইমোহর নকল, দ্বিতীয়ত মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নির্ভুল কপি বা অনুলিপি এবং উক্ত অনুলিপির সঙ্গে তুলনা করা কপি বা অনুলিপি, তৃতীয়ত মূল দলিল থেকে প্রস্তুত করা অথবা মূল দলিলের সঙ্গে তুলনা করা কপি বা অনুলিপি, চতুর্থত যে পক্ষ দলিল সম্পাদন করেনি এমন পক্ষের বিরুদ্ধে উক্ত দলিলের কাউন্টারপার্ট বা প্রতিলিপি, এবং পঞ্চমত যে ব্যক্তি নিজে কোনো দলিল দেখেছে এমন ব্যক্তি কর্তৃক দলিলের বিষয়বস্তু সম্পর্কে প্রদত্ত মৌখিক বিবরণ। এভাবে দেখা যায় আলোচ্য প্রশ্নের ক, গ ও ঘ নং বিকল্পে বর্ণিত যথাক্রমে সইমোহর নকল, দলিলের প্রত্যক্ষদর্শীর মৌখিক বিবরণ এবং মূল দলিলের প্রত্যয়িত ফটোকপি সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য বলে গণ্য হয়। তবে খ নং বিকল্পে বর্ণিত মূল দলিলের কার্বন কপি সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য নয়। 1872 সালের এভিডেন্স অ্যাক্টের 145 ধারা অনুসারে একজন সাক্ষীকে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরার উদ্দেশ্য হল এর ক সত্যতা প্রমাণ, খ গ্রহণযোগ্যতা যাচাই করা, গ বৈপরীত্যতা প্রমাণ, ঘ সমর্থন। উত্তর গ বৈপরীত্যতা প্রমাণ।
এভিডেন্স অ্যাক্টের ১৩৫ থেকে ১৬৬ পর্যন্ত ধারাগুলোতে বিধৃত করা হয়েছে এক্সামিনেশন অফ উইটনেস তথা সাক্ষীর পরীক্ষা সংক্রান্ত বিধানাবলী। তন্মধ্যে ১৪৫ ধারায় বিধৃত করা হয়েছে প্রিভিয়াস স্টেটমেন্ট বা পূর্ববর্তী লিখিত বিবৃতি বা জবানবন্দি সম্পর্কে ক্রস এক্সামিনেশন বা জেরার বিধান, যেখানে বলা হয়েছে একজন সাক্ষীর পূর্ববর্তী লিখিত বিবৃতি যদি বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক হয় তাহলে উক্ত বিবৃতির বিষয়ে সাক্ষীকে জেরা করা যেতে পারে। ধারাটিতে আরও বলা হয়েছে যদি এরূপ বিবৃতির দ্বারা সাক্ষীর সাক্ষ্যের কন্ট্রাডিকশন বা বৈপরীত্যতা প্রমাণের অভিপ্রায় করা হয় তাহলে বিবৃতির যে অংশটি সাক্ষীর বৈপরীত্যতা প্রমাণের উদ্দেশ্যে ব্যবহার করা হবে সেই অংশটি সম্পর্কে সাক্ষীর অ্যাটেনশন ড্র বা দৃষ্টি আকর্ষণ করতে হবে। উদাহরণস্বরূপ একজন সাক্ষী তদন্তকালে তদন্তকারী কর্মকর্তার নিকট বলেছিল, আমি ঘটনা দেখিনি, তবে শোর চিৎকার শুনে আমি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের কাছ থেকে ঘটনা শুনেছি। তদন্তকারী কর্মকর্তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের ১৬১ ধারার বিধান মোতাবেক সাক্ষীর উক্ত স্টেটমেন্ট বা বিবৃতিটি লিপিবদ্ধ করেন। এই লিখিত স্টেটমেন্ট বা বিবৃতিকেই বলা হচ্ছে প্রিভিয়াস স্টেটমেন্ট বা পূর্ববর্তী বিবৃতি। তবে বিচারের সময় উক্ত সাক্ষী আদালতে বলে, আমি শোর চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি খকে চাপাতি দিয়ে এলোপাথারি কোপাচ্ছে। তার মানে পূর্বের লিখিত বিবৃতি মোতাবেক সাক্ষী ছিল একজন হেয়ারসি উইটনেস বা শ্রুত সাক্ষী, অথচ আদালতে সাক্ষ্য প্রদানের সময় সাক্ষী নিজেকে আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী সাক্ষীতে রূপান্তরিত করেছে। এমন অবস্থায় সাক্ষীর পূর্ববর্তী লিখিত বিবৃতির সাথে আদালতে প্রদত্ত সাক্ষীর এই কন্ট্রাডিকশন বা বৈপরীত্যতা প্রমাণ করতে হলে এভিডেন্স অ্যাক্টের ১৪৫ ধারার বিধান মোতাবেক সাক্ষীকে পূর্ববর্তী বিবৃতির ওই অংশটি অর্থাৎ লোকজনের কাছ থেকে ঘটনা শোনার অংশটি সম্পর্কে সাক্ষীর অ্যাটেনশন ড্র বা দৃষ্টি আকর্ষণ করতে হবে, যেটি করা হয় এভাবে। দেখুন, আপনি তদন্তকারী কর্মকর্তার নিকট বলেছিলেন যে আপনি ঘটনা দেখেননি। শোর চিৎকার শুনে আপনি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের কাছ থেকে ঘটনা শুনেছেন। এরূপ দৃষ্টি আকর্ষণের প্রতি উত্তরে সাক্ষীরা সাধারণত দাবি করে যে তিনি এমন কথা তদন্তকারী কর্মকর্তার নিকট বলেননি কিংবা তিনি আদালতে যা বলেছেন সেই বক্তব্যটি তদন্তকারী কর্মকর্তার নিকট বলেছিলেন। সাক্ষী এমন ভিন্ন দাবি করলেও তদন্তকারী কর্মকর্তা বা যিনি সাক্ষীর পূর্ববর্তী স্টেটমেন্ট বা বিবৃতিটি লিপিবদ্ধ করেছিলেন এরূপ পুলিশ অফিসারকে যখন আদালতে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয় তখন উক্ত সাক্ষীকে এই মর্মে প্রশ্ন করত সাক্ষীর সাক্ষ্যের কন্ট্রাডিকশন বা বৈপরীত্যতা প্রমাণ করা হয়। ১৮৭২ সালের এভিডেন্স অ্যাক্টের ৫৯ ধারা অনুযায়ী কোন বিষয়টি ব্যতীত সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে? ক, এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির সম্পর্ক। খ, প্রচলিত রীতি সম্পর্কে অভিমত। গ, দলিলের বিষয়বস্তু। ঘ, দলিল। উত্তর গ, দলিলের বিষয়বস্তু। এভিডেন্স অ্যাক্টের ৫৯ ও ৬০ ধারায় উল্লেখ করা হয়েছে ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য সংক্রান্ত বিধানাবলী। তন্মধ্যে ৫৯ ধারায় প্রুফ অব ফ্যাক্টস বাই ওরাল এভিডেন্স তথা মৌখিক সাক্ষ্য দ্বারা বিষয়সমূহের প্রমাণ শিরোনামে বলা হয়েছে দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল ফ্যাক্ট বা বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ সকল ফ্যাক্ট বা বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা গেলেও কন্টেন্ট অফ ডকুমেন্ট তথা দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না। কেননা কন্টেন্ট অফ ডকুমেন্ট বা দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হয় ৬১ ধারার বিধান মোতাবেক প্রাইমারি অর সেকেন্ডারি এভিডেন্স তথা প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। Law Tube PD, let our experience be your guide.